আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করার ঘোষণা শি জিনপিংয়ের। ক্রিস রাইটকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ঘোষণা। ট্রাম্প দায়িত্ব গ্রহণ করলে যুদ্ধ দ্রুতই শেষ হবে বললেন জেলেনস্কি। সরকারের ১০০ দিনে ৮৬,০০০-এরও অধিক নাগরিকের কর্মসংস্থান। এবং র্যাব পুলিশ কর্মকর্তা সহ ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের শিবির। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দৃঢ় প্রত্যয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার পেরুতে শেষবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন শি জিনপিং। এই সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন তিনি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক সম্মেলন উপলক্ষে বর্তমানে দুই শীর্ষ নেতা লিমায় অবস্থান করছেন। সম্মেলনের এক ফাঁকে এই দুই নেতার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গোয়েন্দা নজরদারি, সাইবার অপরাধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তাইওয়ান ইস্যু ও রাশিয়ার সঙ্গে মিত্রতা নিয়ে চীনের সঙ্গে মার্কিন বিরোধী নিয়ে আলোচনা হয়েছে। বলা হচ্ছে, বাইডেন ও শির মধ্যে গত ৭ মাসের মধ্যে এটি প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্রের জ্বালানি, তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানি মন্ত্রী করার ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাইটের অবস্থান জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে। ক্রিসকে নতুন প্রশাসনে জ্বালানি মন্ত্রী করার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিবার্টি এনার্জি নামের ডেনভার ভিত্তিক একটি তেল ক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিও ক্রিস। তেল গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় ক্রিস সমর্থন দেবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এর চাহিদা ক্রমেই বাড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তারা গঠনমূলক আলোচনা করেছেন বলে জানান তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় ইউক্রেনকে সমর্থন কমছে। কিয়েল ইনস্টিটিউট জানায়, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $৫৫ বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। এদিকে ট্রাম্প নির্বাচনী প্রচারে যুদ্ধ বন্ধের অঙ্গীকার করলেও কিভাবে তা করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা জানা নেই। তবে তার দায়িত্ব গ্রহণের পর এই অঙ্গীকারের প্রতিফলন দেখা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকার ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে। রোববার যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজল মাকসুদ জাহিদি এ তথ্য জানান। এই সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া সচিব বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বছরে ২,৬৪,০৮০ জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ১০০ দিনে ১৯,৪৫২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে ৫২,১১৫ জন যুব প্রশিক্ষণরত। বিভিন্ন সময়ে নির্যাতন ও গুমের ঘটনায় র্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক ৭ নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করেছেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল ও ভুক্তভোগী বাদী পক্ষের আইনজীবীরা জানান, অভিযোগকারীরা হলেন পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আবাসিক শাখার কর্মী ও মতিহার থানাধীন বিনোদপুর বাজারের বাসিন্দা মোহাম্মদ জনি ইসলাম, চট্টগ্রাম বাঁশখালীর ছাত্র শিবিরের কর্মী মোহাম্মদ আব্দুল করিম, পঙ্গু হয়ে যাওয়া বগুড়া শেরপুর শিবিরের সাবেক কর্মী আলমগীর হোসেন, নির্যাতনে চোখ হারানো নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু, পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, গুলশান ভাটারা থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট উপজেলার একটি ইউনিয়নের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম।
নিউ ইয়র্কে লেখক পুত্রের মৃত্যু, দাফন সম্পন্ন। এবং নিউ ইয়র্কের স্কুলে ধর্মবিদ্বেষে ঠেকানোর প্রস্তাব পাশ। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী এবং সাবেক ব্যাংকার সুরায় খানমের একমাত্র ছেলে তানজিম রেজা চৌধুরী হার্ট অ্যাটাকের শিকার হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা 11:30টায় জামাইকা মুসলিম সেন্টারে নামাজে জানাজা শেষে তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক কবরস্থানে দাফন করা হয়। তানজিম রেজা চৌধুরীর নামাজে জানাজায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এছাড়া বিপুল সংখ্যক বিদেশিও সমবেদনা জানাতে জিএমসিতে উপস্থিত হন। কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরীর পুত্র বিয়োগে নিউ ইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, কবি, লেখক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। নিউ ইয়র্কের পাবলিক স্কুলগুলোতে অবাধে ধর্ম পালনের সুযোগের পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ঠেকাতে রাজ্যটির কাউন্সিলে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবটি উত্থাপন করেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম কাউন্সিলম্যান শাহনা হানিফ। অধিবেশনে উপস্থিত 48 কাউন্সিলম্যান প্রস্তাবের পক্ষে ভোটে দিয়েছেন। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত তীব্র আকার ধারণ করার পর নিউ ইয়র্কের পাবলিক স্কুলগুলোতে ধর্মবিদ্বেষী হামলা, গালিগালাজ পরিস্থিতির সংবাদ আসতে থাকে। শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধেও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আসছিল। তাতে শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশি নেতৃত্বাধীন অলাভজনক সংগঠন সেফেটস সহ 34টি সংগঠন সরব হয়। এর মধ্যেই শাহনা হানিফের দেওয়া প্রস্তাব পাশ হলো। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের আজকের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং টাঙ্গাইলের সন্তোষে সমাহিত হন। 1999 সালের আজকের এই দিনে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন 1558 সালের আজকের এই দিনেই। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।